আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে এই মুহূর্তে 3টি কোভিড ভ্যাকসিন ট্রায়াল পর্যায়ে রয়েছে। প্রস্তুতি সম্পন্ন হলে নাগরিকরা দ্রুত প্রতিষেধক পাবেন। পুজোর মুখে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল রাজ্যের মুখ্য সচিব, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে জরুরি বৈঠক করবেন। রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। গতকাল একদিনে সংক্রমিতের সংখ্যা ৩,৮৬৫। কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির পরীক্ষা নেওয়া হবে না। ভর্তি শুরু 2রা নভেম্বর থেকে। এআইএফএফ আজ সকালে আই লিগ জয়ী মোহনবাগানের হাতে ট্রফি তুলে দেবে। এরপর হবে শোভাযাত্রা। মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে পুজোর সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দেশের অতিমারির পরিস্থিতি পর্যালোচনা করেছেন। কোভিড ভ্যাকসিন তৈরি, বন্টন এবং তা প্রয়োগের প্রস্তুতিও তিনি খতিয়ে দেখেন। শ্রী মোদী বলেন, দেশে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার কমের দিকে। ভারতে এই মুহূর্তে 3টি কোভিড ভ্যাকসিন ট্রায়াল পর্যায়ে রয়েছে, যার মধ্যে 2টি দ্বিতীয় পর্যায়ে এবং একটির তৃতীয় পর্যায়ে ট্রায়াল চলছে। কোভিড ভ্যাকসিন সংক্রান্ত জাতীয় বিশেষজ্ঞ গোষ্ঠী রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনাক্রমে ভ্যাকসিন সংরক্ষণ, বিতরণ এবং প্রয়োগের পন্থা পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত বিবরণ প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছে। বৈঠকে শ্রী মোদী বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও নির্বাচন এবং বিপর্যয় মোকাবিলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি প্রান্তে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে হবে। তিনি মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়ার মতো কিছু বিধিনিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছেন। পুজোর মুখে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামীকাল রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন। কোভিড বিধি মেনে পুজো পরিচালনা নিশ্চিত করতে এবং সংশ্লিষ্ট সবকটি দপ্তরকে দায়িত্ব বুঝিয়ে দিতে গতকালও মুখ্য সচিব একটি উচ্চ প্রশাসনিক বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভা, পুর ও নগর উন্নয়ন দপ্তর, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, কলকাতা পুলিশ ও 2 চব্বিশ পরগনা জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। কোভিড বিধি সর্বত্র মানা হচ্ছে কিনা সে ব্যাপারে নজরদারি কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা ও সন্নিহিত এলাকায় বিসর্জনে যাতে অতিরিক্ত ভিড় না হয় সে ব্যাপারেও পুলিশকে পুজো কমিটিগুলোর সঙ্গে কথা বলতে নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। উল্লেখ্য, পুজোর সপ্তাহখানেক আগে থেকেই রাস্তায় ভিড় উপচে পড়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন প্রশাসনের শীর্ষ কর্তারা। এই সময়কালে সংক্রমণের সংখ্যা কিছুটা বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারের একটি দলও রাজ্যে এসে পরিস্থিতি পর্যালোচনা করেছে। কলকাতার পুজো প্যান্ডেলগুলিতে কোভিড বিধি ঠিকঠাক মানা হচ্ছে কিনা তা দেখার জন্য রাজ্য সরকার একজন করে নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। পুলিশের সাব ইন্সপেক্টর পদমর্যাদার একজন আধিকারিক এই নোডাল অফিসারের দায়িত্ব পালন করবেন। নোডাল অফিসাররা পুজো মণ্ডপে সামাজিক দূরত্ব, মাস্ক পরার মতো বিধি মানা হচ্ছে কিনা সেদিকে নজর রাখবেন। সাপ্তাহিক ছুটির মধ্য দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গতকাল থেকে টানা 16 দিনের পুজোর ছুটি শুরু হলেও কোভিড পরিস্থিতিতে জরুরি এবং অত্যাবশ্যকীয় কাজের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সচিবালয় নবান্নে 24 ঘন্টা কন্ট্রোল রুম খুলে রাখা সহ কিছু কর্মী ও আধিকারিকদের প্রতিদিন অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর মুখে উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ লাফিয়ে বাড়ছে। গতকাল সন্ধ্যায় প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, 24 ঘন্টায় রাজ্যে আবার রেকর্ড সংখ্যক 3,865 জন করোনায় সংক্রমিত হয়েছেন। ফলে এখনও পর্যন্ত 3,17,053 জন করোনায় সংক্রমিত হলেন। তার মধ্যে 2,77,940 জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার জাতীয় হারের থেকে কিছুটা কমে 87.66% হয়েছে। বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এখন অনেকটাই সুস্থ। কোভিড এনকেলোপ্যাথির প্রভাবে তার কিছুটা শারীরিক অস্বস্তি থাকা সত্ত্বেও তিনি ডাকলে সাড়া দিচ্ছেন ও কথা বলার চেষ্টা করছেন। এদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তিনিও আরোগ্যের পথে। কলকাতা, গৌহাটি, শিলচর, আগরতলার অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে বেশ কিছু স্পেশাল ট্রেন চালু হচ্ছে। 24 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত শিয়ালদা শিলচর ফেস্টিভ্যাল স্পেশাল প্রতি সোম, বুধ ও শনিবার সকাল 6:35 শিয়ালদা থেকে ছাড়বে এবং 26 অক্টোবর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত প্রতি সোম, বুধ ও শুক্রবার সকাল 10:45 শিলচর থেকে ছাড়বে। শিয়ালদা আগরতলা ফেস্টিভ্যাল স্পেশাল আগামী 25 অক্টোবর থেকে 29 নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রবিবার সকাল 6:35 শিয়ালদা থেকে এবং 27 অক্টোবর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার আগরতলা থেকে সকাল 5:55 ছাড়বে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া হবে না। মেধার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। 2 বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ছাত্রছাত্রীরা অনলাইনে ভর্তির আবেদন করবেন। এবার স্থির হয়েছে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে 80% নিজেদের পড়ুয়া এবং 20% অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হবে 2রা নভেম্বর থেকে। ওই বিশ্ববিদ্যালয়ে যেসব কলেজগুলিতে স্নাতকোত্তর পড়ানো হয় সেখানেও একই সঙ্গে ভর্তি প্রক্রিয়া চালু করা হচ্ছে। মধ্য কলকাতার বউবাজার থানা এলাকার এলআইসি বিল্ডিংয়ের 4 তলার রান্নাঘরে গত রাত 3:30 নাগাদ আগুন লাগে। এই ঘটনায় এক শিশুসহ 3 জন অগ্নিদগ্ধ হন। দমকলের 4টি ইঞ্জিন 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল পৌঁছানোর আগেই স্থানীয়দের সাহায্যে অগ্নিদগ্ধ 3 জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।
শহরের বহু বছরের পুরনো বাড়িগুলি বেশিরভাগই অগ্নিসুরক্ষা বিধি না মেনে তৈরি হওয়ায় সেই বাড়িগুলিতে ঘন ঘন অগ্নিকাণ্ড ও এর ফলে মৃত্যুর মতো ঘটনা ঘটছে বলে কলকাতা পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। মধ্য কলকাতার গণেশচন্দ্র এভিনিউতে পুরনো একটি বহুতলে অগ্নিকাণ্ডের প্রসঙ্গে ফিরহাদ হাকিম গতকাল বলেন, শহরে কয়েকশো এরকম পুরনো বাড়ি আছে যে বাড়িগুলিতে ওঠানামার জন্য একটিমাত্র সিঁড়ি ও তার তলায় একাধিক মিটার বক্স রয়েছে। মিটার বক্সগুলি থেকে বেআইনিভাবে তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগও নেওয়া হয়েছে, ফলে আগুন লাগলে বাড়ির বাসিন্দারাই বাড়ির বাইরে বেরোতে পারবেন না। তিনি বলেন, শহরের পুরনো বহুতলগুলিতে এই ধরনের ঘটনা আটকাতে তিনি শীঘ্রই সিইএসসি ও রাজ্য দমকল দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতে 3 নাবালিকার গণধর্ষণ এবং 2 জনের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করে সিবিআই তদন্ত দাবি করেছেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। গতকাল তিনি নির্যাতিতাদের বাড়ি যান ও পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বিজেপি নেত্রী জানান, 2টি মেয়ে গণধর্ষিতা হয়ে একটি মারা গেছে, আরেকটি মাইনর। তা সত্ত্বেও তাকে হোমে নিয়ে যাওয়া হয়েছে। তার মা রয়েছে বেঁচে, কি করে তাকে হোমে নিয়ে যাওয়া হলো? হোমে তখনই নিয়ে যাওয়া হয় যে যখন নির্যাতিতা বলবেন আমি বাবা মার সঙ্গে থাকতে চাই না এবং পুলিশ সেটাকে সমর্থন করবে, তখনই হোমে পাঠানো হয়। নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে গত সন্ধ্যায় সদ্যজাত সন্তানের অসুস্থতা নিয়ে গুজবের জেরে রোগীর পরিজনরা ভাঙচুর চালায়। হাসপাতালের আসবাবপত্র, পাখা, ঘড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ভাঙচুরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ 7 জনকে আটক করে। স্থানীয় সূত্রে খবর, শান্তিপুরের বাগদিয়া গ্রামের বাসিন্দা চম্পা খাতুন বিবির সন্তানকে এসএনসিইউতে রাখা হয়। এ নিয়ে গুজব রটে যায় ওই সন্তান বেঁচে নেই। বিকেলে পরিবারের লোকেরা এসে দেখে সন্তান সুস্থ রয়েছে। এরপরই উত্তেজিত জনতা হাসপাতালে ভাঙচুর শুরু করে। বিরাট পুলিশ বাহিনী হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়ার জগাছা থানার 55 তলায় স্বর্ণবন্ধকী সংস্থা থেকে লুট হওয়া সোনা উদ্ধার হলো বর্ধমানে। গতকাল বিকেলে বর্ধমান থানার নবাবহাটে দাঁড়িয়ে থাকা একটি সুইফট ডিজায়ার গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির পিছনের সিটে 3টি ব্যাগ থেকে সোনা উদ্ধার হয়। সন্ধ্যায় হাওড়া কমিশনারেটের পুলিশ বর্ধমান থানায় পৌঁছে ব্যাগগুলি খোলে। লুট হওয়া পুরো সোনা দুষ্কৃতীরা ফেলে গিয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। দুষ্কৃতীদের ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আজ আই লিগ ট্রফি তুলে দেওয়া হবে মোহনবাগানকে। একটি প্রতিবেদন। শারদোৎসবের প্রস্তুতির মাঝেই আজ শহর মারতে চলেছে ফুটবল বন্দনায়। বাইপাসের ধারে একটি 5 তারা হোটেলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আই লিগ ট্রফি তুলে দেওয়া হবে মোহনবাগানকে। উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আই লিগের সিইও সুনন্দ ধর, মোহনবাগান ক্লাবের সভাপতি স্বপন সাধন বসু। করোনা সতর্কতা বিধি মেনেই অনুষ্ঠানে আমন্ত্রিতদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এরপর ট্রফি নিয়ে শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমার শেষে মোহনবাগান ক্লাবে পৌঁছবে। শহরের 4টি জায়গায় উড়বে বেলুন। সন্ধ্যায় হাওড়া ব্রিজ আলোকিত হবে সবুজ মেরুন আলোয়। 4 ম্যাচ আগেই মোহনবাগান আই লিগ জয় নিশ্চিত করেছিল, কিন্তু লকডাউনের জন্য ট্রফি ঢোকেনি শতাব্দী প্রাচীন ক্লাবে। এটিকের সঙ্গে সংযুক্তির পর মোহনবাগান আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ আইএসএলে খেলতে চলেছে। আই লিগ জয়ের বিজয় উৎসব বর্ণময় করে তুলতে সবুজ মেরুন জনতা এখন প্রতীক্ষার প্রহর গুনতে শুরু করে দিয়েছেন। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। এসসি ইস্টবেঙ্গল নামে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ আইএসএলে খেলবে লাল হলুদ ব্রিগেড। গতকাল ক্লাবের বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে নতুন লোগো প্রকাশ করা হয়। লোগোর রং এবং মশাল প্রতীক কোনো পরিবর্তন হয়নি, শুধু ইস্টবেঙ্গল নামের আগে এসসি যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে জোড়া হয়েছে 6টি স্টার। কলকাতা নাইট রাইডার্স আজ আবুধাবিতে আইপিএলের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30। নাইট রাইডার্স 8 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লিগ তালিকা 4 নম্বর স্থানে আছে। 5 নম্বরে থাকা সানরাইজার্সের 8 ম্যাচে পয়েন্ট 6। আজ দুবাইয়ে অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি হবে। মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী 21 তারিখের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশচন্দ্র দাস আকাশবাণীকে জানিয়েছেন। সেন্ট্রাল বের উপরে একটা নিম্নচাপ হবে 19 তারিখে। এই নিম্নচাপটা হয়তো আন্ধ্র উড়িষ্যার দিকেই যাবে স্লোলি, কিন্তু 20 তারিখের পর একটা অক্ষরেখা ওই লো প্রেসার সিস্টেম থেকে বাংলাদেশ পর্যন্ত যাবে। 21 থেকে 25 বা 26 তারিখ পর্যন্ত সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল দুটোতেই বৃষ্টি বাড়বে, এই চান্সেসটা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে এই মুহূর্তে 3টি কোভিড ভ্যাকসিন ট্রায়াল পর্যায়ে রয়েছে। প্রস্তুতি সম্পন্ন হলে নাগরিকরা দ্রুত প্রতিষেধক পাবেন। পুজোর মুখে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল রাজ্যের মুখ্য সচিব, জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে জরুরি বৈঠক করবেন। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন। নিরাপদ দূরত্ব বজায় রাখুন। হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর শুনবেন বিশেষ সংবাদ সকাল 9:15 মিনিটে।